So আজকে we will talk about some audit opinion. Yesterday আপনারা last day আপনারা জিজ্ঞেস করেছিলেন যে একটা অ্যাডভার্স ওপিনিয়ন কেমন হয় অথবা হচ্ছে যে ডিসক্লেমার কিরকম হয়, এই জিনিসটা শেয়ার করব। সঙ্গে সঙ্গে আমরা একটু ওই একটা সিনপসিস দেখাই। সো এখানে আমরা জানি যে আমাদের অডিট রিপোর্ট বেসিকলি 4 ধরনের হয়। একটাকে বলা হয় হচ্ছে যে আনকোয়ালিফাইড অপিনিয়ন, তারপরে হচ্ছে যে আপনার আনকোয়ালিফাইড এর পরে হচ্ছে বেসিক্যালি মডিফাইড অপিনিয়ন শুরু হয়। মডিফাইড অপিনিয়নের ভিতরে কোয়ালিফাইড অপিনিয়ন আছে, অ্যাডভার্স অপিনিয়ন আছে এবং ডিসক্লেমার অফ অপিনিয়ন আছে। এই 4 ধরনের মূলত হয়। সো এখানে আপনার অলওয়েজ রিমেম্বার দ্য মিনিং অফ অ্যান অ্যাকাউন্টেন্টস অপিনিয়ন ইজ জেনারেল অডিট। আই মিন যে অ্যাকাউন্টেন্টরা পরের স্লাইডে এটা আছে, সেটা হচ্ছে অ্যাকাউন্টেন্টটা কিন্তু বলে দিবে আপনাকে অ্যান অ্যাকাউন্টেন্ট অপিনিয়ন ইজ অ্যান অপিনিয়ন অফ দ্য fairness of the presentation of the আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপাল। আই মিন যদি জেনারেল অডিট বলেন, আমরা যদি বলি যে পিওর স্ট্যাটুটরি অডিট, তাহলে সেখানে কিন্তু মানে মূলত ডিপেন্ড করে যে জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপাল এবং আইএফআরএস অনুযায়ী এটাকে কোনো ব্যত্যয় ঘটেছে কিনা, এটাই হচ্ছে অডিট অপিনিয়নের মেইন পার্ট। Just look at the similar and dissimilar and difference of the disclaimer and adverse opinion. আপনাদের জানার আগ্রহ কিন্তু এই দুটো ছিল, এই কারণে আমি এই দুটোকে এমফাসিস করেছি। সো আমরা এখন দেখি যে আসলে জিনিসটা কিরকম হয়, একটা অ্যাডভার্স ওপিনিয়ন কেন হয়। আচ্ছা, এখানে দেখেন যে সিমিলারিটিজ ইন ডিসক্লেমার অ্যান্ড অ্যাডভার্স ওপিনিয়ন, এই লাইনটা একটু খেয়াল করে দেখেন যে আমরা যখন অডিট রিপোর্ট ড্র করি তখন এই জিনিসটা মাথায় রাখি। The similarity is when the problem is very material, so it is affect the fairness of the financial statement as a whole. তার মানে এমন কিছু ভুল ব্যত্যয়, আপনার ফ্রড, এরর, ম্যাটেরিয়াল মিসস্টেটমেন্ট হয়েছে যেটা আসলে ভেরি ম্যাটেরিয়াল, যেটা আসলে ভেরি ইম্পর্টেন্ট, এটাকে ইগনোর করার সুযোগ নাই, এবং যেটা এফেক্ট করবে ফেয়ারনেস অফ দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। মানে আপনি বলতে পারবেন না এমন বড় ধরনের কোনো ভুল আছে যে ভুল থাকলে আপনি বলতে পাচ্ছেন না যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা আসলে ফেয়ার হয়েছে কিনা। আচ্ছা, তাহলেই আপনি কি করবেন? আচ্ছা, প্রবলেম ইন দিস কেস আর ম্যাটার রিলেটিং টু দ্য ইনকম্পারেবিলিটি, নট ইনকনফর্মিটি অফ দ্য প্রেজেন্টেশন অফ দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যান্ড উইথ জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপালস অ্যান্ড আইএসআইএফআরএস। মানে এটি হচ্ছে মূল কথা। তার মানে আপনি এমন ভুল পেলেন যে ভুলের জন্য আপনি কি করতে পারছেন না, প্রপারলি ক্লেম করতে পারছেন না যেটা ফেয়ারনেস আছে। এটা হচ্ছে মূল ধারণা। তারপরে দেখেন পরের স্লাইডে এটা আরো ডিটেইল বলা আছে। সেটা হচ্ছে, তাহলে এবার আসেন যে আসলে আমরা মাঝে মাঝে একটু কনফিউজ হয়ে যাই যে ডিফারেন্স বিটুইন ডিসক্লেমার এন্ড অ্যাডভার্স অপিনিয়ন কোথায় কোথায় হয়। ডিসক্লেমার কখন কখন হয় আর অ্যাডভার্স কখন কখন হয়, এটা একটু আনার চেষ্টা করেছি। There is certain thing in the financial statement that cannot be assessed whether they are in accordance with the generally accepted accounting principle or not, or মানে ISIFRS। আসলে যত জায়গায় আমরা জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপাল বলছি, সব জায়গায় কিন্তু সঙ্গে সঙ্গে আমরা বাংলাদেশের কনটেক্সটে এবং মোস্ট অফ দ্য আইএফআরএস কমপ্লায়েন্ট কান্ট্রিতে এখানে কিন্তু বলে নিতে হবে যে আইএস এন্ড আইএফআরএস। তার মানে আপনি অ্যাসেস করতে পারছেন না, আপনি কি করতে পারছেন না, ক্যান নট অ্যাসেস। আপনি ঢুকে যে ভুল আছে কি ভুল নাই, আপনি এরকম প্রপারলি ঢোকার কোনো সুযোগই পাচ্ছেন না। হতে পারে যে আপনার প্রপার কাগজপত্র নেই, হতে পারে আপনার ফ্যাক্টরিতে ফ্ল্যাটে কাগজপত্র ভেসে গেছে, হতে পারে আগুন লেগে পেপার পুড়ে গেছে, ডকুমেন্টারি, বিভিন্ন কিছু হতে পারে। তো সেই সব ক্ষেত্রে কিন্তু আপনার ওপিনিয়নটা হয় ডিসক্লেমার, যে না আসলে এখানে আমি প্রপারলি ঢুকতেই পাচ্ছি না। দেখেন সিমিলারলি অ্যাডভার্স অপিনিয়নের ক্ষেত্রে কি হয়, দেয়ার ইজ এ সার্টেন থিং, there are certain things in the financial statement that are proven to be not in conformity with generally accepted accounting principle. প্রথমটা হচ্ছে যে আপনি এটা কি মানে আইএসআইএফআরএস বা জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপাল বা অ্যাকাউন্টিং প্রিন্সিপাল নর্মস, এসওপি, পলিসি, কান্ট্রি ল, অ্যাকর্ডিং টু ট্যাক্স ভ্যাট, অ্যাকর্ডিং টু দ্য কোম্পানি অ্যাক্ট, এই যে যত লোকাল এবং ইন্টারন্যাশনাল ল রুলস রেগুলেশন আছে যেটাকে কমপ্লাই করে ফেয়ারনেস এনশিওর করা হয় অফ দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, এটা চেকই করতে পারছেন, এটা চেক করা ভেরিফাইয়ের কোনো উপায় নাই, সেরকম ক্ষেত্রে আপনাকে দিতে হয় ডিসক্লেমার। আর আপনি চেক করতে পারছেন কিন্তু এটা সিভিয়ারলি প্রবলেম আছে এবং বলতে পারছেন যে এটা আসলে আপনার কোনোভাবেই আপনি মানতে পারছেন না, মোটা দাগে বড় ধরনের ব্যত্যয় আছে, সেক্ষেত্রে কিন্তু অ্যাডভার্স ওপিনিয়ন হয়। আচ্ছা, সেকেন্ড পয়েন্ট হচ্ছে
the substance is very material so that they have an impact on the fairness of the financial statement as a whole. এখানে আসলে এমন কিছু সাসপেক্ট করছেন, এমন কিছু ঘটনা ঘটছে যেটা ভেরি ম্যাটেরিয়াল, কিন্তু আপনি আসলে অ্যাসেসই করতে পারছেন না। ইউ আর নট ইন এ পজিশন টু ভেরিফাই, টু চেক। আর এখানে বলছি ইন সাবস্টেন্স ইজ ভেরি ম্যাটেরিয়াল সো দ্যাট দে হ্যাভ অ্যান ইম্প্যাক্ট অন দ্য ফেয়ারনেস অফ দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যাজ এ হোল। তার মানে এইটা সিমিলার, দুই জায়গায় কিন্তু প্রবলেম আছে শিওর। এক জায়গায় চেক করে আপনি কোনো ক্লু বের করতে পারছেন না, ইউ হ্যাভ নট এনাফ ডকুমেন্টস। আর এক জায়গায় ডকুমেন্টের বেইজে আপনি কিন্তু অ্যাডভার্স ওপিনিয়ন বলছেন। আচ্ছা, এখানে ডিসক্লেমারের ক্ষেত্রে কি হয়? ইন দিস কেস দ্য অডিটর ইজ নট শিওর, ডাজ নট হ্যাভ সাফিসিয়েন্ট কনফিডেন্স, does not obtain sufficient and competent strong evidence to provide his assessment, his or her assessment. আর এখানে বলছে it is in this case auditor is sure and has sufficient confidence has obtained sufficient and competent strong evidence to provide his assessment. তাহলে এখানে কি বলেন তো, কি বোঝা যাচ্ছে এই দুটোর ভিতরে? আমি কি ক্লিয়ার করতে পারছি? এবার আপনাদের কাইন্ডলি কেউ একজন বলবেন যে এখন ক্লিয়ার কিনা, যে অ্যাডভার্স এবং ডিসক্লেমারের ভিতরে ডিফারেন্সটা কি? স্যার অ্যাডভার্সের সাইডটা মনে আর একটু বললে ভালো হবে। আচ্ছা, ডিসক্লেমারটা বুঝছেন? মানে ডিসক্লেমারে আমি কি একটু বলবো স্যার? বলেন প্লিজ প্লিজ। সেটা হচ্ছে যে ডিসক্লেমারে যেটা আমরা বুঝছি যে সেটা হচ্ছে যে আমরা ডকুমেন্টসটা, প্রপার ডকুমেন্টসটা আমরা মানে অডিটর অ্যাসেস করতে পারছে না বা ডকুমেন্টসটা নাই সেই কারণে, এবং অডিটর মানে সে কনফিডেন্ট না ডিউ টু সাফিসিয়েন্ট ডকুমেন্টেশন অর এভিডেন্স, ইনসাফিসিয়েন্ট ডকুমেন্ট। হ্যাঁ, সে তার মানে সে তার ইয়াটা সে দিতে পারছে না, সেই কারণে সে ডিসক্লেমার অপিনিয়ন দিচ্ছে। আর অ্যাডভার্সটা হচ্ছে একটু ডিফারেন্ট, সেটা হচ্ছে যে অডিটর এখানে 100% শিওর যে আপনার এই যে ডকুমেন্টসটা, যে স্টেটমেন্টটা কোম্পানি প্রোভাইড করেছে সেটা মধ্যে ঘাপলা আছে বা গন্ডগোল আছে। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, ফ্যান্টাস্টিক। তাহলে তো আপনারা ক্লিয়ার। সো অ্যাডভার্সের যে কোশ্চেনটা আপনারা করছিলেন, অ্যাডভার্স এমন একটা জায়গায় যে শুধুমাত্র, আমি আবার একটু ব্যাক করি, দেখেন এই যে চারটা অপিনিয়নের কথা বলছিলাম, চারটার ভিতর আনকোয়ালিফাইড মানে হচ্ছে মূলত যেটা ফেয়ার, কোনো ঝামেলা নাই। কোয়ালিফাইড মানে হচ্ছে অ্যাডভার্স কম। এই দুটোই কিন্তু মডিফাইড রিপোর্ট, এবং দুটাতে ভিতরে কিন্তু প্রবলেম আছে, কিন্তু অ্যাডভার্স হচ্ছে বেশি রকম গন্ডগোল। আর কোয়ালিফাইড এর ক্ষেত্রে একটু কম, মানে ডিগ্রি অফ মানে যেটাকে হচ্ছে যে ডিপার্চার ফ্রম দ্য স্ট্যান্ডার্ড ইজ লেস ইন টার্মস অফ কোয়ালিফাইড ওপিনিয়ন, অ্যাডভার্সের ক্ষেত্রে বেশি। আর ডিসক্লেমার হচ্ছে আপনি বুঝতেছেন যে ভয়াবহ কিছু হতে পারে, বাট ইউ হ্যাভ নট এনাফ ডকুমেন্টস। ঠিক আছে, এবার আমার মনে হয় যে আপনারা সবাই জিনিসটা বুঝতে পেরেছেন। এরপরে দেখেন যে আমরা এখানে একটা কোশ্চেন ছিল স্যার আমার। বলেন। নরমালি আমরা স্যার কোয়ালিফাইড বলতে তো স্যার ভালো কিছু তো কি বুঝি, কিন্তু অডিটের ক্ষেত্রে দেখছি স্যার আমার ওই মানে কোয়ালিফাইড রিপোর্টকেই খারাপ বোঝানো হচ্ছে, আনকোয়ালিফাইড কে ভালো বোঝানো হচ্ছে। এটার সিগনিফিকেন্সটা কি স্যার? জি স্যার, এটা আমারও প্রশ্ন আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি একটা জিনিস আপনাদের বলি। দেখেন, আপনি একটা সিম্পল জিনিস চিন্তা করেন তো, যিনি ধরেন যিনি লেটস আমি অন্য একটা ডিফারেন্ট এক্সাম্পল দিই, তাহলে বুঝতে পারবেন। হ্যাঁ, একজন যে পোস্টমর্টেম করে, হ্যাঁ, অথবা যিনি কোনো রোগের অ্যাসেসমেন্ট করে, যেমন ধরেন করোনার ক্ষেত্রে বলেন তো, করোনা, হ্যাঁ, করোনা একটা রোগ, একটা এই ভাইরাসের ইনফেকশন। এটা যখন আপনি টেস্ট করে পাচ্ছেন খারাপ, তখন কি বলতেছেন বলেন তো? মানে যখন আপনি যদি জানেন যে আপনি এফেক্টেড, তখন আপনি কি বলছেন বলেন তো? করোনা নেগেটিভ, পজিটিভ বলছি, পজিটিভ। কিন্তু আসলে কি পজিটিভ? এটা তো খারাপ জিনিস, কিন্তু টার্মটা পজিটিভ। খেয়াল করেন, মানে আমি একটু ইররিলেভেন্ট এক্সাম্পল দিয়ে আপনাদের বুঝাচ্ছি। মানে বিষয়টা হচ্ছে যে পজিটিভ বলতে আমরা অলওয়েজ বুঝি ভালো কিছু, তাই না? নেগেটিভ বলতে বুঝি খারাপ কিছু, তাই না? কিন্তু করোনার ক্ষেত্রে যখন আপনার কোভিড-19 ভাইরাস, করোনা ভাইরাস আছে, তখন বলছেন পজিটিভ, আর যখন নাই তখন বলছেন নেগেটিভ। সো এই কোশ্চেন দিয়ে আপনার অ্যান্সারটা কি কিছুটা বোঝা গেছে? আমি কোয়ালিফাইড আনকোয়ালিফাইড এর ক্ষেত্রে অডিটরের কাজ কি? টু ফাইন্ড আউট দা মূলত ফল্ট, গ্যাপ, এগুলো। সো যখন অডিটের মাধ্যমে আপনি কোনো ফাইন্ড, ফল্ট, ব্যত্যয়,
গ্যাপ এগুলো পেয়ে যাচ্ছেন, তখন তো আসলে অডিটর কোয়ালিফাই করে দিচ্ছে, কোয়ালিফাই বলে দিচ্ছে যে এর ভিতরে ঝামেলা আছে। আর আনকোয়ালিফাইড মানে অডিটর আসলে দেখে তার যে রিজনেবল যে অ্যাসুরেন্স দিচ্ছে সেখানে অ্যাবসলিউট অ্যাসুরেন্স দেয় না, এবং সে 100% দেখতেও পারে না। সে যেটুকু স্যাম্পলিং সাইজ এবং রিজনেবলি অ্যাসুরেন্স দিচ্ছে যে এটার ভিতরে কোনো রকম প্রবলেম নাই, দ্যাট ইজ আনকোয়ালিফাইড। লাইক দা আপনার করোনা ভাইরাসে যখন আমি ভাইরাস নাই তখন বলছি নেগেটিভ, আর যখন থাকছে তখন বলছি পজিটিভ। হ্যাঁ, উল্টা হওয়ার কথা ছিল যে না থাকলেই তো ভালো পজিটিভ, আর থাকলে নেগেটিভ, এরকম হওয়ার দরকার ছিল। আমার এই অ্যানসারটার সাথে কি কোনো মিল পাওয়া গেল একটু? স্যার অ্যাডভার্সটাকে একটু বলবেন স্যার, এই অ্যাডভার্স অপিনিয়নটা কখন দেওয়া হয়? ওকে, আমি অ্যাডভান্স বলছি, কিন্তু এই কোশ্চেনটা যে করছিল যারা, যে আপনার কোয়ালিফাইড আনকোয়ালিফাইড, এখানে কি কিছুটা বোঝা গেছে এখন একটু হলেও আগের থেকে? জি স্যার, মোটামুটি বুঝেছি আর কি। স্যার এটা ফ্যান্টাস্টিক একটা एग्जांपल দিয়েছেন স্যার। মানে আমি বুঝাইতে যে এর চেয়ে ভালো एग्जांपल আর পাচ্ছিলাম না। ওকে, এক্সিলেন্ট एग्जांपल স্যার। ঠিক আছে। আচ্ছা, এবার আপনি আসেন, সেটা হচ্ছে অ্যাডভার্স। আরেকজন যে কোশ্চেন করছে যে অ্যাডভার্স एग्जांपल, হ্যাঁ, অ্যাডভার্সে বলছে যে there are certain things in the financial statements that are proven to be not in conformity to the general accepted accounting principle or IAS and IFRS। তার মানে বোঝা যাচ্ছে যে আপনি এমন কিছু করেছেন যেটা আপনার অ্যাকাউন্টিং নর্মস, তারপর হচ্ছে IFRS নর্মস, IFRS রুলস রেগুলেশনস এবং আদার রুলস এন্ড রেগুলেশন অনুযায়ী হয়নি। সরাসরি আপনি বলা হয়েছে যে আপনি এখানে ইয়ে করেন না, আপনাকে বলা হয়েছে যে আপনি রেভিনিউ রিকগনাইজ করবেন অ্যাকর্ডিং টু IFRS 15। আপনি IFRS এর 15 ধারে কাছে যান নাই, আপনি মনে করেন যে অ্যাডভান্স পেয়েছেন। লেটস আমি একটা एग्जांपल দিয়ে দিই, একটা एग्जांपल দিলে আপনার সুবিধা হবে। লেটস সে কিছু কিছু বিজনেস আছে, হ্যাঁ, লাইক হচ্ছে যে রিয়েল এস্টেট কোম্পানি, লাইক দ্য কনস্ট্রাকশন ফার্ম, তারা কি হয়, তারা অ্যাডভান্স পায়। অ্যাডভান্স পাওয়া ইজ নট এ সেলস। এখন ধরেন আপনি একটা কোম্পানিতে গেলেন, সেই কোম্পানিতে দেখলেন যে যত রকম কাস্টমার থেকে অ্যাডভান্স পেয়েছে সেই অ্যাডভান্সটাই রেভিনিউ রিকগনাইজ করেছে, কিন্তু IFRS মানে IFRS 15 বলছে না, আপনি কোনো কিছু অ্যাডভান্স পেলে এটা হচ্ছে আনআর্ন রেভিনিউ হবে। আর যখন আপনি রিস্ক এন্ড রিওয়ার্ড এবং এটা ফিজিক্যালি হ্যান্ডওভার করে দিবেন, দ্যাট ইজ হচ্ছে যে আপনাকে কেউ এসে বললো যে ভাই আমি আপনার থেকে 5টা মেশিন নিব, 5টা গাড়ি নিব, গাড়ির কথা বলি, ইউ হ্যাভ এ মানে কার বিজনেস, আপনি একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি, আপনি গাড়ি ইম্পোর্ট করে বিক্রি করেন। এখন একটা গ্রুপ অফ কোম্পানিজ বললো যে 5টা গাড়ির জন্য 5টা গাড়ির দাম হচ্ছে 1.5 কোটি টাকা, 30 লাখ টাকা করে, 1.5 কোটি টাকা। সে এসে বললো যে নেন, আমি আপনাদেরকে 5টা গাড়ির জন্য 15 লাখ টাকা অ্যাডভান্স করলাম, মানে পার গাড়িতে 3 লাখ টাকা করে অ্যাডভান্স করলো, অ্যাপ্রক্সিমেটলি 10%। এইখানে কিন্তু এই 15 লাখ টাকা হবে আনআর্ন রেভিনিউ। অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট হবে হচ্ছে ক্যাশ ডেবিট আনআর্ন রেভিনিউ, মানে হচ্ছে রেভিনিউ এখনো হয়নি, এটা লাইবিলিটি হিসেবে রেকর্ড হবে। আপনি কি করলেন, আপনি দেখালেন হচ্ছে পুরো সেলস রেভিনিউ 1.5 কোটি টাকা দেখাই দিলেন, আর যে 15 লাখ টাকা পেয়েছেন আর 1.35 কোটি পাননি, 1.35 কোটি অ্যাকাউন্ট রিসিভেবল দেখাই দিলেন। এখানে কিন্তু পুরোপুরি আপনি উল্টা করলেন, অ্যাডভার্স একটা জিনিস করলেন। ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং যেটা আছে IFRS, ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড 15 বলা আছে যা, সেটা আপনি কমপ্লাই করলেন না। এরপরে অডিটর আপনাকে বললো ভাই তুমি এখানে ভুল করেছো, যাক ভুল করে ফেলছো, কিছু করার নেই, তুমি এখন তোমার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টকে ঠিক করো, ঠিক করে তুমি এইভাবে প্রেজেন্টেশন করো। সে এটা করতে রাজি নয়, উনি ওনার জায়গায় থাকবেন। তখন আপনি একটা অ্যাডভার্স ওপিনিয়ন দিবেন যে না, এখানে IFRS এর পুরোপুরি ব্যর্থ হয়েছে, ছোটখাটো ডিপারচার হয় নাই, ছোটখাটো ভুল ভ্রান্তি হইলে আমরা কোয়ালিফাইড রিপোর্ট দিতাম বা অন্য কিছু করতাম। এখানে গ্রসলি একটা অ্যাডভার্স রিলেশনশিপে আছে, এটা পুরোটাই যা যা করার কথা ছিল উল্টা কাজ করছে। তখন আপনি একটা রিপোর্ট দিবেন, সেই রিপোর্টটাকে বলা হবে অ্যাডভার্স ওপিনিয়ন। অর্থাৎ এটা খুবই খারাপ, এটা কোনোভাবে আমি এর সাথে নাই, আমি এর সাথে কোনো এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের সাথে আমার কোনো কনফর্মিটি নেই, আমি এটাতে এগ্রি না। অতএব আমি অডিট রিপোর্ট সাইন করছি, বাট এই অডিট রিপোর্ট সাইন হচ্ছে না বোধক সাইন, মানে আমি এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টকে মেনে নিচ্ছি না অ্যাজ এ অডিটর। এবার কি বোঝা গেছে ব্রাদার যে কোশ্চেন করেছিলেন? তার মানে স্যার অ্যাডভার্সটা হচ্ছে সবচেয়ে বেশি খারাপ স্যার। হ্যাঁ, অ্যাডভার্সটা ডিসক্লেমারটা অলমোস্ট একই, কিন্তু ডিসক্লেমারে
অ্যাডভার্সে তো আপনি হচ্ছে যে জিনিসটা দেখতে পারলেন, এভিডেন্স পেলেন, কিন্তু ডিসক্লেমার এরকম কোনো কাগজই নেই, আপনি ঢুকতেই পাচ্ছেন না, বাট ইউ আর শিওর যে এরকম কিছু আছে, আপনি মোটামুটি শিওর, কিন্তু আপনি এটা ডকুমেন্ট কালেক্ট করতে পাচ্ছেন না। তো সেক্ষেত্রে ডিসক্লেমার, আর যেখানে ডকুমেন্ট সহ আছে সেটা হচ্ছে অ্যাডভার্স, বাট একই না। স্যার এই যে ডিসক্লেমারের ক্ষেত্রে কি একটা এরকম एग्जांपल দেওয়া যায় যে ব্যালেন্স উইথ ব্যাংকস এন্ড ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস সে 1 কোটি টাকা দেখাইলো, আলটিমেটলি সে কোনো স্টেটমেন্টই দেখাতে পারলো না, এটা কোনো জাস্টিফায়েবল না। হ্যাঁ, রাইট, এটা ঠিক আছে, তাহলে আমি এখন ওই যে আপনারা আমাকে চাইছিলেন যে আমি কোম্পানির নাম উঠিয়ে দিয়েছি, অডিটরের নাম উঠিয়ে দিয়েছি, আপনারা বলেছিলেন যে আপনাদেরকে একটা ডিসক্লেমার এবং একটা অ্যাডভার্স ওপিনিয়নের ফরম্যাটটা আপনারা চেয়েছিলেন আগের কোন একটা ক্লাসে, গত ক্লাসে বা তার আগের ক্লাসে। সো আমি ওইটা এখন দেখাবো, এই প্রেজেন্টেশন শেষ করে দিয়ে এটা শেষ করব। তো সেখানে ওইটা আপনার মেইলও দিয়ে দিব, সো দ্যাট আপনি এটা বুঝতে পারেন যে কিভাবে রিপোর্টটা যায়। যাই হোক, আমি পরে একটু আগাই, তারপরে প্রয়োজনে আবার আলাপ করব। If the problems are in the disclaimer, an adverse opinion occurs and the substance is material but not very material, and the impact does not have interfere with the fairness of the financial statement as a whole, then qualification opinion. এবার বুঝতে পারছেন জিনিসটা? বলেন তো, আমি একটু আগে বললাম না যে অ্যাডভার্স সবচেয়ে খারাপ, ডিসক্লেমার সবচেয়ে খারাপ, কম্পারেটিভলি তার থেকে কম খারাপ হচ্ছে কোয়ালিফাইড ওপিনিয়ন। এই লাইনেই তে বোঝা যাচ্ছে, বলা হচ্ছে ইফ দ্য প্রবলেম as in the disclaimer or adverse opinion occur and the substance is material but not very material, মানে ম্যাটেরিয়াল কিন্তু অত বড় না, and the if impact does not interfere with the fairness of the financial statement as a whole, then the opinion is qualified. তার মানে আপনার প্রবলেম আছে, কিন্তু প্রবলেমটা ডিসক্লেমার বা অ্যাডভার্স দেওয়ার মতো অত ব্যাপক না, এটা কিছুটা হচ্ছে, বাট বলা যায় না যে পুরোপুরি ভুল। মানে আপনি বললেন না যে, মানে ওই আমার ওই কবিতার কথা মনে পড়ে, সেটা হচ্ছে যে কবি এক জ্ঞানী লোক নৌকায় উঠেছে, বলতেছে মাঝি তুমি কি লেখাপড়া জানো? তো বলতেছে যে না, আমি লেখাপড়া জানি না। তো বলে তোমার তো জীবনটা 14 আনা বৃথা। তো যাই হোক, মাঝি খুব লজ্জা পেল, ও চালাচ্ছে। এরপরে কিছুক্ষণ পরে নদীতে প্রচুর ঢেউ উঠেছে, ভয়াবহ ঢেউ, নৌকা প্রায় ডুবে যাচ্ছে। তখন মাঝি ওই পণ্ডিতকে জিজ্ঞেস করছে, পণ্ডিত মশাই আপনি কি সাঁতার জানেন? তো বলছে না, আমি সাঁতার জানি না। তখন বলছে যে না, তাহলে তো আপনার জীবনটা 16 আনাই বৃথা, আমার তো 14 আনা, আমি তো সাঁতরে চলে যাব, হ্যাঁ, আমি তো পারলে লেখাপড়া শিখবো, আমার তো আসলে পুরো নষ্ট হয়নি, আপনি তো পুরো 16 আনাই হচ্ছে যে বৃথা, কারণ আপনি এখন এই যে ঝড় আসছে, নদীর যে তুফান, নৌকা ডুবে গেলে ইউ আর নো ওয়ে টু সার্ভাইভ। এটা তো বিষয়টা হচ্ছে যে অ্যাডভার্স অথবা ডিসক্লেমার দিলে আসলে কোনো ওপিনিয়ন না, এটা আপনি কোনো অ্যাকসেপ্টই করছেন না যে না এখানে কোনো যে সুশাসন আছে এটা। কিন্তু কোয়ালিফাইড দিলে আপনি বলছেন না হ্যাঁ এর সবকিছু অসুবিধা না, বাট পার্টিকুলার একটা পয়েন্টে কোয়ালিফিকেশন, একটা জায়গায় ভুল করছে, একটা পয়েন্টে খারাপ কাজ করছে, বাট ওভারঅল সবকিছু মিলে এত বেশি ইম্প্যাক্টফুল না। সো এটা সবই একটা সাবজেক্টিভ ডিসকাশন, তারপর আমি একটু আমার মতো করে বলার চেষ্টা করলাম। হ্যাঁ, সো আপনারা দেখেছেন। সো আর একটা হচ্ছে যে কোয়ালিফাইড এবং মানে কোয়ালিফাইড এবং ডিসক্লেমারের ভিতরে ডিফারেন্সটা আমরা আনার চেষ্টা করেছিলাম। ডিসক্লেমার এটা আসলে আমি এটা দিয়ে দিব, অত ডিটেইল না, আমরা যেটা করেছি অলরেডি মোটামুটি হয়ে গেছে। সো এখন এখানে আর আনকোয়ালিফাইড ওপিনিয়নের ক্ষেত্রে শুধু একটু বলে দিই, দ্য আনকোয়ালিফাইড ওপিনিয়ন ইজ ইস্যুড if the auditor believes or obtained adequate confidence, has obtained sufficient and competent evidence that the overall financial statement are in accordance with the generally accepted accounting principle, IFRS অনুযায়ী হয়েছে এবং কোন রকম কোনো ব্যত্যয় বা ঝামেলা নাই, সেই কারণে বলা হচ্ছে আনকোয়ালিফাইড ওপিনিয়ন। Unqualified, there is no problem regarding the conformity with the presentation of the financial statement with generally accepted accounting principle. There is a condition in the qualified opinion but this substance। আচ্ছা, এখানে আরেকটা দেখেন, অনেক সময় দেখা যাচ্ছে যে কিছু জায়গায় মনে হচ্ছে যে কোয়ালিফিকেশন করে দেয়া যায়, মানে একটু খারাপ রিপোর্ট দেয়া যায়, কোয়ালিফাইড করা যায়, কিন্তু দেখা যাচ্ছে তার ইম্প্যাক্টটা খুব ইমম্যাটেরিয়াল, এটা কোনো বড় ইস্যু না, তখন অনেক ক্ষেত্রে কোয়ালিফাইড না করে এটাকেও আনকোয়ালিফাইড রাখা যেতে পারে বা যায়, যে খুব বড় ইস্যু না, ছোটখাটো ইম্প্যাক্ট। হ্যাঁ, গত বছরের আপনার 5,000 টাকার একটা ভুল ছিল, সেটা কারেকশন করে দিচ্ছে বা সেটাকে ইমম্যাটেরিয়াল দেখে আপনি ছেড়ে দিলেন।
সো এটা কল্ড হচ্ছে আনকোয়ালিফাইড অপিনিয়ন। সো এটা হচ্ছে অপিনিয়নের ক্ষেত্রে আপনার অলমোস্ট এটাই ছিল ইস্যু। আপনারা একটা রিপোর্ট দেখতে চেয়েছিলেন, সো আই এম শেয়ারিং, আমি একটা রিপোর্ট দিচ্ছি আপনাদেরকে এখন। তাহলে এখানে সবগুলো দেয়া আছে, অন্যগুলা পড়তে হবে না, আমি শুধু অ্যাডভার্সে চলে যাই, তাহলে আপনি অ্যাডভার্স বা ডিসক্লেমারে তাহলে বুঝতে পারবেন যে কিরকম ভাবে লেখা হয় জিনিসটা। এই যে এখন দেখা যাচ্ছে ইন্ডিপেন্ডেন্ট অডিটরস রিপোর্ট। শোনা যাচ্ছে তো না? জি স্যার। ওকে 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 ওকে, তাহলে এবার দেখেন আমরা বলছি যে অ্যাডভার্স অপিনিয়ন কিরকম হয়, আমি একটু পড়ছি। We have audited the consolidated financial statement of ABC company and its subsidiary, the group, which comprise the consolidated statement of financial position as 31st December 2022 and the consolidated statement of comprehensive income, consolidated statement of change in equity, and consolidated statement of cash flow for the year ended, and notes to the consolidated financial statement including a summary of significant accounting policies. এগুলো আপনারা দেখেছেন। In our opinion, because of the significance of the matter discussed in the basis of the adverse opinion section of the report, the accompanying consolidated financial statement do not present fairly the consolidated financial statement of the group as December 31st, 2020 and its consolidated financial performance and the consolidated cash flow for the year end in accordance with the International Financial Reporting Standard IFRS, the Companies Act 1994, the Security Exchange Commission Rules 1987 and other applicable rules and regulations. তাহলে এখানে ক্লিয়ার করলো যে আমার আইএফআরএস, কোম্পানি অ্যাক্ট, বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন রুলস এন্ড আদার রুলস এন্ড রেগুলেশন অনুযায়ী এটা কোনোভাবেই ফেয়ার প্রেজেন্টেশন বলা যাচ্ছে না। এই কথাটা ইম্পর্টেন্ট। এই লাইনটার কারণে ইজ নট দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট এখানে বলা হচ্ছে ইজ নট ফেয়ারলি এখানে কোনো ফেয়ার প্রেজেন্টেশন নাই, এটাই হচ্ছে বড় সমস্যা। এখন তাহলে এরপরে যে বেসিস, এটা তো বলে ফেললেন যে আপনার এটা ঠিক নাই, কি বেসিসে বলছেন, কেন বলছেন, এটা আবার বলে দিতে হবে। বেসিস ফর অ্যাডভার্স অপিনিয়ন অ্যাজ এক্সপ্লেইন ইন নোট, একটা নোটে বলা থাকবে, আপনি নিশ্চয়ই আপনার এইখানে অডিটর স্টেটমেন্ট নোট থাকবে। ইন এক্সপ্লেইন দ্য নোট, দ্য গ্রুপ has been consolidated subsidiary XYZ company and the group acquired during 2010 because it has yet been able to determine the fair value of the certain subsidiaries material asset or liability at the acquisition date. The investment is therefore accounted for a cost basis. Under IFRS, the company should have considered the subsidiary and is accounted for the acquisition based on the provisional amount. Had XYZ company been consolidated, many elements in the accompanying consolidated financial statement would have been materially affected. Acha, the effect of the consolidated financial statement of the failure to consider have not been determined. We conducted our audit in accordance with the International Standard Auditing ISS. Our responsibilities under those standards are further established in the auditor responsibility for the audit of the financial statement section of your report. We are independent of the group in accordance with the International Ethics Standard Board for Accountants Code, that is Ethics for Professional Accountant IESBA code, together with ethical requirements that are relevant to our audit of the consolidated financial statement in Bangladesh. We have fulfilled our ethical responsibility in accordance with these ethical requirements. We believe that the audit evidence have been obtained in sufficient and appropriate to provide a basis of the adverse opinion. তাহলে বলেন এখানে কি বোঝা গেল যে কি বলার চেষ্টা করছে?
যে আপনি যেগুলো দেখেছেন দেখে এমন এমন মোটামুটি দাগ আসছে সেটা উদাহরণে নোটে দেয়া আছে, সেই অনুযায়ী অডিট রিপোর্টকে কোয়ালিফাই করা হয়েছে। বোঝা গেছে পয়েন্টটা এখানে? আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলা হচ্ছে আদার ইনফরমেশন, ম্যানেজমেন্ট রেসপন্সিবল ফর আদার ইনফরমেশন, the other information companies all of the information in the annual report other than the financial statement and our auditors report thereon. Our opinion on the financial statement does not cover the other information, and we do not express any form of assurance conclusion thereon. In connection with our audit, the financial statement, our responsibility is to read the other information and is doing so, consider whether the other information is material consistent with the financial statement or our knowledge obtained in accordance with obtained in audit or otherwise appears to be materially misstated. এখানেও কিছু misstatement আছে, এটা বলা হচ্ছে if based on the work we have performed we conclude that there is a material misstatement in the other information, we are required to report that fact. As described below, the following concluded that we have concluded that such a material misstatement of the other information exists. কি বলা হচ্ছে, as prescribed in the basis of the adverse opinion section above the group should have been consolidated XYZ company and accounted for acquisition based on the provisional amount, we have concluded that the other information is materially misstated for the same period with respect to account or other item in X report affected by the failure of the consolidate of the XYZ company. Key audit matters. The key audit matters are those matter in our professional judgment we were of most significant in our audit of the financial statement of the current period. These matters are addressed in the context of our audit of the financial statement as a whole and in forming our opinion thereon, and we do not provide a separate opinion on this matter. In addition to the matter described in the basis of the adverse opinion section, we have determined the matters described below to be the key audit matter to be communicated in our report. এই জিনিসটা পুরো বোঝা গেছে কি বলার চেষ্টা করতেছে? কেউ একজন শেয়ার করবেন যে আপনি বুঝছেন কিনা? স্যার এটার আগে যদি স্যার একটু কাইন্ডলি এই কি অডিট ম্যাটারস সম্পর্কে যদি একটু স্যার বলতেন। এই কি অডিট ম্যাটারটা বেশিরভাগ মানে প্রত্যেকটা স্ট্যান্ডার্ডে রয়ে গেছে স্যার। কি অডিট ম্যাটার যে বিষয়টা আসতেছে এটা কোন বিষয়ের উপর এমফাসিস দেওয়া হবে স্যার? আচ্ছা, এখন দেখেন এখানে দেখেন আদার অপিনিয়ন আর কি অডিট ম্যাটার। আপনি একটু বলেন তো, আমি জাস্ট কমন সেন্স জানার জন্য, কি অডিট ম্যাটার কি হওয়া উচিত? একটা ফাইন্যান্সিয়াল অডিট করতে গেলে তার ধরেন সেক্রেটারিয়াল মিটিং হয়েছে কি হয় নাই, অথবা তার পিএফ এর অডিট কেউ করছে কি করে নাই, অথবা তার হচ্ছে আপনার ডাব্লিউপিপিএফ এখন ম্যান্ডেটরি কিন্তু একসময় তো ম্যান্ডেটরি ছিল না, অথবা ফ্যাক্টরি লেভেলে স্যালারি মানে মিনিমাম ওয়েজেস মানে বোর্ড মানে মজুরি কমিশনের যে মিনিমাম স্যালারি দেওয়ার কথা সেটা দিয়েছে কি দেয় নাই। এইটা কিন্তু বেসিক্যালি দা আদার ইনফরমেশন। বাট আপনি যে 5টা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যেটা আপনি অডিটেড রিপোর্টে রাখতেছেন, যেটার উপর অপিনিয়ন দিচ্ছেন, হোয়াট ইজ দ্যাট? ইয়োর স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন অর ব্যালেন্স শিট, your statement of comprehensive income and other income, that is income statement, আগে যেটা ছিল statement of cash flow, এবং হচ্ছে যে আপনার statement of change in equity and the financial note or financial disclosure. এই যে এরিয়া, this is your key audit area, যেখানে আপনি 100% যতটুকু সম্ভব আপনি অ্যাসিওর হবেন।
এই জায়গার উপরে কোনো ভুল ভ্রান্তি হলে সেটা আপনার কি অডিট পয়েন্ট অফ ভিউতে আপনাকে দেখে অ্যাডভার্স অপিনিয়ন দিতে হবে। আর আদার যদি কোনো ইস্যু থাকে সেটা আলাদাভাবে মেনশন করতে হবে। আদার ইনফরমেশন ইজ নট অ্যাজ ইম্পর্টেন্ট অ্যাজ দ্য কোর এরিয়া বা কি অডিট এরিয়া। এবার কি বুঝতে পারছেন আপনি? জি স্যার। ওকে ওকে, তাহলে এবার আমরা তাহলে এইটা আমরা আসলে কিন্তু মোটামুটি দিয়ে দিয়েছি, মানে আলাপ করেছি। এবার আমরা কোশ্চেন সলিউশনে যাই। আর হচ্ছে যে আমি আপনাদের এই কোশ্চেন সলিউশন করেই এই আপনাদেরকে লাইনে থাকা অবস্থায় ঢুকে ওই আমাদের যে আপনাদের কমন মেইল গুলা যায়, আমি লিংক দিয়ে ওখানে আমি এক একটা করে অ্যাটাচমেন্ট দিব। আর যারা যারা পাবেন না একটু অন্যদের সাথে গ্রুপে লিখে নিয়ে নিবেন। আমি চেষ্টা করবো সবাইকে দেওয়ার জন্য, বাট তারপরে মিস হবে। সো কামাল সাহেবের দায়িত্ব আর এখানে আমরা মনে হয় সনাতন দুজন দায়িত্ব নেন। দুইজনই হচ্ছে এগুলো আবার আপনার কলিগদের ভিতরে, আপনার কো লার্নারদের ভিতরে এটাকে শেয়ার করবেন। ওকে স্যার, আপনি স্যার কমনে দিয়ে দেন স্যার, কেউ যদি না পায় আবার আমরা দিয়ে দিব, অসুবিধা নেই স্যার। এখন আমি ওই যে আপনি অনেকগুলো কোশ্চেন লিখে দিয়েছিলেন, সবগুলো আসলে করতে পারিনি, বাট অনেকগুলোই করা আছে এবং ওর বাইরেও আছে, আপনারা যেটা জানেন তার বাইরে আছে। ওইটা একটু কি এরিয়া গুলো শেয়ার করি এবং কতগুলো কোশ্চেন এখানে আছে আপনারা দেখেন। অনেক দেখা যাচ্ছে এটা? জি স্যার, দেখা যাচ্ছে স্যার। ওকে, আচ্ছা আমরা কোশ্চেনগুলো দ্রুত দেখে যাই। দেখেন তো কোনো কোশ্চেন আপনাদের এমন কি মনে হচ্ছে যে আপনারা কভার করা হয় নাই বা বুঝতেছেন না, সেটা ডিসকাশন করব। কমন যেমন ধরেন ডিফাইন হোয়াট ইজ ম্যানেজমেন্ট অডিট, এটা আসলে ডিসকাশনের কোনো ইস্যু নাই। হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড দ্য ম্যানেজমেন্ট অডিট, এটা দুইবার আসছে, 3-4বারই একই কোশ্চেন আসছে। আমি এটা কোন কোন সালে মার্ক করা আছে এটা কোনো আমার মনে হয় না যে এটা নিয়ে আমাদের ইম্পর্টেন্স দেওয়ার কিছু আছে। এরপর হচ্ছে হোয়াট ডাজ ম্যানেজমেন্ট অডিট হেল্পস ইন ইভ্যালুয়েটিং এক্সিকিউটিভ ফাংশন অফ দ্য কোম্পানি, এটা আমরা আগে পড়ছি, এটা আপনারা দেখে নিন, এখানে দেয়া আছে। আচ্ছা, হোয়াট আর দ্য অবজেক্টিভ অফ দ্য ম্যানেজমেন্ট অডিট, অবজেক্টিভ এটা আসলে থিওরিটিক্যাল অ্যাসপেক্ট। ডিসক্রাইব ইন শর্ট 10 এরিয়া অফ ম্যানেজমেন্ট অডিট নিড টু পারফর্ম, এই এরিয়াগুলো ইজ ইম্পর্টেন্ট। এই যে এইটা মনে হয় এটা কি আমরা আগে পড়িয়েছিলাম, এটা কি পড়ছি আমরা? এটা মনে পড়ি নেই। এটা আসছে হচ্ছে জুন 9, জানুয়ারি 9, জানুয়ারি 11, জানুয়ারি 13, ঠিক আছে? এই ধরনের কোশ্চেন আপনাদের পরেও আসছে, বাট আমি লেটেস্ট কয়েকটা কোশ্চেন এখানে বসাইতে পারিনি। এখানে কোশ্চেন আসছে যে টপ 10 এরিয়া যেটা হচ্ছে অডিট, ম্যানেজমেন্ট অডিটের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে? এখানে যেমন আছে ফার্স্ট অফ অল ইকোনমিক ফাংশন। The economic function category is the management audit assigned to management of the responsibility of the company's importance to the economy, মানে ফাইন্যান্সিয়াল এরিয়াতে। কর্পোরেট স্ট্রাকচার, প্রথমে হচ্ছে ইকোনমিক ফাংশন গুলা, কর্পোরেট স্ট্রাকচার, তারপরে হেলথ অফ আর্নিংস, যেটা ইজ দ্য হেলথ অফ আর্নিংস ফাংশন অ্যানালাইজ কর্পোরেট ইনকাম ইন এ হিস্টোরিক্যাল এন্ড কম্পারেটিভ অ্যাসপেক্ট, সার্ভিস টু স্টক হোল্ডার্স কি কি ব্যাপার আছে, রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট R&D তে অনেক সময় আপনাকে দেখতে হয়। তারপরে হচ্ছে ডাইরেক্টরিয়েট অ্যানালাইসিস, ফিসকাল পলিসি গুলো হচ্ছে কিনা, প্রোডাকশন এফিসিয়েন্সি আছে কিনা, সেলস কি ডাইনামিক নাকি না, সেলস খুব মানে ভিগোরাস বা ভিগোর কিনা, অথবা আপনার এটা কোনো রিল্যাক্টেন্ট আছে কিনা, এটা দেখতে হবে। আর executive evaluation is the most important function of the management audit. This function address the quality of the executives and the management philosophy. So এখানে আপনারা দেখলে কিন্তু এটা ওভারঅল পাবেন যে ফাইন্যান্স, কর্পোরেট স্ট্রাকচার, তারপর হচ্ছে যে হেলথ অফ আর্নিংস, মানে আর্নিংস এর অবস্থা কি, অ্যানালাইসিস, ইনকাম গুলো দেখা, সার্ভিস টু স্টক হোল্ডার্স, রিসার্চ R&D আছে কিনা, ডাইরেক্টরিয়েট অ্যানালাইসিস, ফিসকাল পলিসি গুলো প্রপারলি ফলো করছে কিনা, প্রোডাকশন এফিসিয়েন্সি, সেলস এর অ্যানালাইসিস এবং এক্সিকিউটিভ ইভ্যালুয়েশন। সো দিস আর দ্য টপ 10 এরিয়া অফ ম্যানেজমেন্ট অডিট। এটা অনেকবার আসছে, আমি মনে হয় যে আসতে পারে। হোয়াট ইজ দ্য অ্যাডভান্টেজ অফ ম্যানেজমেন্ট অডিট, আগেও আসছে, এটা নিয়ে ইস্যু নাই। what step are taken to conduct the ম্যানেজমেন্ট অডিট, কি কি স্টেপ হবে, এখানে স্টেপ গুলো আছে। আইডেন্টিফাই দ্য অবজেক্টিভ, এটা আমরা আগেও পড়েছিলাম। ওভারঅল অবজেক্টিভের পরে হচ্ছে স্ট্রাকচার, অর্গানাইজেশনাল স্ট্রাকচার বোঝা, তারপর হচ্ছে পারফরম্যান্স ইভ্যালুয়েশন করা, এইভাবে স্টেপ গুলো বলা আছে। এক্সপ্লেইন দ্য 3 ইভ্যালুয়েশন মেথড অফ দ্য বিজনেস অ্যাক্টিভিটি, এখানে একটা বিজনেস অ্যাক্টিভিটি কিভাবে আপনি এক্সপ্লেইন করবেন, ইভ্যালুয়েট করবেন, এটা দেয়া আছে। What are the basic rule to be performed while conducting management audit? Management audit এর উপর প্রথম, তারপর cost audit. Management audit requires some
এডিশনাল ওয়ার্ক, এটা কি কি এডিশনাল ওয়ার্ক এখানে দেয়া আছে, আপনারা একটু দেখে নিন। এটা আসলে খুব বেশি ডিসকাশন পয়েন্ট নেই। অডিট, ম্যানেজমেন্ট অডিট ইজ এ ইনভেস্টিগেশন অফ বিজনেস, এটা আগেও ডিসকাশন করছিলাম, এটা অনেকবার আসছে। তারপরে হচ্ছে where is the statutory audit ends, the management audit start, আগের দিনে এই কোশ্চেনটা ডিসকাস করছিলাম, এটা এখানে আছে। তারপর হচ্ছে নেম and explain the tools of the management audit, কি কি? ইনকোয়ারি, examination, confirmation, observation and pertinent activities and condition, correlation of information। আর ওই যে গতকালকেই দেখাইছিলাম, এটা আবারও দিয়ে দিয়েছি, এটা হচ্ছে এই যে এইখান থেকে অনেকগুলো কোশ্চেন আসার সম্ভাবনা আছে, অনেকগুলো, মানে এইটা যদি ভালো করে দেখেন আমার মনে হয় যে অনেকগুলো 2-3টা কমন কোশ্চেন পেয়ে যাবেন। ডিফারেন্স বিটুইন ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, ইন্টারনাল অপারেশনাল কস্ট অডিট এবং সিস্টেম অডিট, এই সবগুলোর ভিতরে এই পয়েন্টগুলো এখানে দেয়া আছে, গত ক্লাসে ডিসকাশন করছিলাম। এরপরে হচ্ছে ম্যানেজমেন্ট অডিট শেষ, এরপরে অপারেশনাল অডিট, হোয়াট ইজ অপারেশনাল অডিট, হ্যাঁ। তারপরে অপারেশনাল অডিটের সংজ্ঞা টঙ্গা দেয়া আছে ইনস্টিটিউট অফ ইন্টারনাল অডিটরের মাধ্যমে। ডিফারেন্স বিটুইন অপারেশনাল অডিট এন্ড ফাইন্যান্সিয়াল অডিট, এটা পরীক্ষা আসছে। discuss the role of operational audit in large industrial undertaking, এগুলো আছে, এগুলো এখানে দেয়া আছে। তারপর discuss the nature and scope of the operational audit, there are various steps involved in the operational audit, কি কি স্টেপ আছে, ওই যে স্ট্রাকচার, আপকামিং রিভিউ, সার্ভে অফ দ্য ম্যানেজমেন্ট আমরা আগেও বলেছিলাম, প্রেজেন্টেশন অফ দ্য অডিট প্ল্যান, ফিল্ড ওয়ার্কের পরে হচ্ছে প্রসিজিওর অফ এ ফাইনাল রিটেন রিপোর্ট, হ্যাঁ, এগুলো থাকবে। এরপরে আছে হচ্ছে হোয়াট আর দ্য 2 স্টেপ অফ অডিট টেস্টিং, অডিট টেস্টিং এর কথা আপনাদের মনে আছে, সাবস্টেন্টিভ টেস্ট অফ কন্ট্রোল, এটা আমরা জানি, আমরা এটা অনেকবার এই ক্লাসেই ডিসকাস করেছি, হ্যাঁ। তারপরে আছে হচ্ছে এরপরে অপারেশন অডিট শেষ, এরপর ইন্টারনাল অডিট, মানে হাউ উড ইউ ডিফাইন ইন্টারনাল অডিট, এটা থাকলো। হাউ ইন্টারনাল অডিট হেল্প ম্যানেজমেন্ট টু এনশিওর বেটার কন্ট্রোল ইন দ্য অর্গানাইজেশন। Elaborate what are the scope and objective of internal auditing. The scope and objective of the internal audit is not provide the channel of communicating new ideas to the top management, state the reason whether the statement is true or false, এটা আপনারা দেখলে বুঝতে পারবেন যে এটা একবার পড়ে নিলে হবে। Do you think that there should be a আচ্ছা, আমি একটা জিজ্ঞেস করি, আপনার কি ইনস্টিটিউটে কি কোশ্চেনের সলিউশন দিয়ে দিছে না, বা আপনারা পেয়েছেন এগুলো কোনো, মানে আমি যেগুলো আলাপ ডিসকাশন করলাম এগুলো কি ইনস্টিটিউট থেকে কোনো কিছু? ও আচ্ছা, তাহলে এটা পড়লে আপনাদের হবে, এবং এটা অনেক মানে মোটামুটি অনেক কাভারেজ আছে, আগেরগুলো দিব, এখানে কাভারেজ করা আছে। তাহলে এটা গেল হচ্ছে আপনার, আমরা এখন ডিসকাস করতেছি হচ্ছে অপারেশনাল অডিট, এরপর গেল ইন্টারনাল অডিট। আচ্ছা, এরপরে হচ্ছে ডিফারেন্স বিটুইন ইন্টারনাল, এই সব জায়গায় কিন্তু ইন্টারনাল অডিট এবং স্ট্যাটুটরি অডিট, অপারেশনাল অডিট, স্ট্যাটুটরি অডিট, ম্যানেজমেন্ট অডিট, স্ট্যাটুটরি অডিট, এই ডিফারেন্স গুলো চাই, এগুলো আপনার এখানে দেয়া আছে, এখানে ওই ফরম্যাট থেকে ওই শীট থেকেও পাবেন। তারপর হচ্ছে হাউ ইজ ইন্টারনাল কন্ট্রোল ডিফারেন্স ফ্রম দ্য ইন্টারনাল চেক, ইন্টারনাল চেক আর ইন্টারনাল অডিট, এবং ইন্টারনাল অডিট এবং ইন্টারনাল চেকের ভিতরে ডিফারেন্সটা কি, হোয়াট ইজ ইন্টারনাল, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমার মনে হয় যে এই ধরনের কোশ্চেন আমি অনেকবার আসছে, এবং যে কোনো অডিট পরীক্ষার জন্য ইট ইজ ইম্পর্টেন্ট। হোয়াট ইজ ইন্টারনাল চেক, it is arrangement of duties allocated in such way that the work of one person is automatically checked by another person, মানে একজনেরটা একজন রিভিউ করে দিবে, it is called internal check। আর internal audit different, it is an independent review operation and records। সো এরকম করে আপনারা ডিফারেন্স গুলো দেখতে পারবেন। Discuss the role of internal audit in respect of internal control, risk management and corporate governance, এটা হচ্ছে কসো ফ্রেমওয়ার্ক। আপনার নিশ্চয়ই মনে আছে আমি আপনাদের এই সেশনেই এই কসো ফ্রেমওয়ার্ক সম্পর্কে বলছিলাম। ইন্টারনাল অডিট হলেই আপনার কসো ফ্রেমওয়ার্কস, সার্ভেন্টস-অক্সলে অ্যাক্ট, এই কথাগুলো চলে আসে, এবং এগুলো টিকাও কিন্তু আপনাদের দেয়া আছে, মানে দেয়া আছে মানে দেখিয়েছি, এখন পাঠাইতে হবে, এটা আছে। তারপরে যে কসো ফ্রেমওয়ার্ক অনুযায়ী এন্টারপ্রাইজ রিস্ক ম্যানেজমেন্ট, এই টার্মগুলো আমাদের আসছে, এবং এটা টিকা আকারেও আসে। এই যে কসো ফ্রেমওয়ার্কে ইন্টারনাল রিস্ক ম্যানেজমেন্ট ফ্রেমওয়ার্ক, এটা টিকা আমি আগে পড়িয়েছি, এখানেও আছে এলাবোরেটলি, মানে একটা টিকা পড়লে একই সঙ্গে টিকাও হবে, আবার হচ্ছে ইয়ে আসবে, মানে এলাবোরেটলিও পারা যাবে।
the internal auditor is often considered as one of the 4 pillar of the corporate governance. এটা কি মানে আমরা জানি যে বলেন তো 4 পিলার কি কি কর্পোরেট গভর্নেন্সের 4টা পিলার কি কি একজন বলবেন? স্যার অ্যাকাউন্টেবিলিটি, তারপরে স্যার রেসপন্সিবিলিটি, হ্যাঁ তারপরে অ্যাকাউন্টেবিলিটি, রেসপন্সিবিলিটি, একটু বলতে যাচ্ছি ইন্টারনাল কন্ট্রোল, তারপর বোর্ড অফ ডিরেক্টর, ম্যানেজমেন্ট, এক্সটার্নাল অডিট স্যার। মানে আমরা যদি এইভাবে বলি, ফাংশনে যদি বলি, আপনারা ঠিক ইউ আর রাইট, দুজনই কিন্তু এক লাইনে বলছিলেন, ঠিক আছে। আরেকটা রোল ফাংশনে বলি, দুইভাবে বলা যায়। 4 পিলার যদি ফাংশন ধরেন তাহলে হচ্ছে সিইও, সিএফও, কোম্পানি সেক্রেটারি এবং হেড অফ ইন্টারনাল অডিট। এই 4টা কিন্তু মূলত 4টা পিলার। এবং আপনারা নিশ্চয়ই জানেন যে এই 4 জনকে রিক্রুটমেন্ট কিন্তু এমডি করতে পারে না, ইট ইজ এ বোর্ড রিক্রুটেড। আমরা কর্পোরেট গভর্নেন্সের অনুযায়ী, আপনার রুল অনুযায়ী আপনারা নিশ্চয়ই জানেন। হ্যাঁ, তো এটা হচ্ছে যে আপনার ফাংশন এবং পজিশন। সো ইউ আর অ্যাবসলিউটলি রাইট। সো ওইভাবেই কিন্তু চলে আসছে, ঠিকই আছে। স্যার 4টা পজিশন কি কি বললেন স্যার? সিইও মানে চিফ এক্সিকিউটিভ অফিসার। জি স্যার। সিএফও। জি স্যার। তারপরে হচ্ছে হেড অফ কোম্পানি সেক্রেটারি, হেড অফ ইন্টারনাল অডিট। এই 4টা পিলার, তো 4টা পিলার যেটা স্যার কর্পোরেট গভর্নেন্সের, অ্যাকাউন্টেবিলিটি, ট্রান্সপারেন্সি, রেসপন্সিবিলিটি, ফেয়ারনেস। রাইট, এটা তো পিলারই আকারে বললাম। আর যদি পজিশন বলেন, যে 4টা পজিশনও ইম্পর্টেন্ট। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, রাইট। সেই পজিশন আকারে বললাম, 4টা পজিশন ইজ ইকুয়ালি ইম্পর্টেন্ট। সেই অ্যাসপেক্টে কিন্তু আপনার এই যে ইন্টারনাল অডিটর, এনে ইন্টারনাল অডিট বলেন, অডিটর বলছে, তো ওটা একটু ওভাবে বলে দিতে হবে। এখানে দেখেন কি বলছে, রোল ইন কর্পোরেট গভর্নেন্স, ইন্টারনাল অডিটিং অ্যাক্টিভিটি ইজ রিলেটেড টু দ্য কর্পোরেট গভর্নেন্স ইজ জেনারেল ইনফরমেশন accomplish the primary through participation in the meeting and discussion of the members of the board of directors. Corporate governance is combinations of process of organizing structure implemented by the board of directors to inform. আচ্ছা, আর সঙ্গে সঙ্গে এটাও যে বলতে হবে যে আমাদের কিন্তু ইন্টারনাল অডিট যে থাকে অডিটর, সে কিন্তু রিপোর্ট করে হচ্ছে মূলত হচ্ছে মানে অডিট কমিটির চেয়ারম্যানের কাছে, এবং মূলত হচ্ছে তার কাছে রিপোর্ট হচ্ছে ফাংশনাল কারণে হয়তো সে এমডি কে ছুটি ছাড়া অন্য অন্য বিষয়ে চায়, বাট রিপোর্টিং ডাইরেক্ট টু দা হেড আপনার আপনার কি বলে ইন্টারনাল অডিট কমিটির চেয়ারম্যানের কাছে। এটা হচ্ছে ব্যাপার। আর অডিট কমিটির চেয়ারম্যান কিন্তু কখনোই কোনো এক্সিকিউটিভ অথবা নমিনেটেড বোথ হইতে পারবে না। আমি আরেকটা কথা আপনাদের বলি, যে এটা আপনাদের কিন্তু আমার মনে হয় জেনে রাখেন, কারণ এটা নিয়ে অনেক ডিসকাস হচ্ছে। তো ইনস্টিটিউটেও অনেকগুলো আমাদের সাথে বিভিন্ন কাজ হয়েছে। এখানে একটা কোশ্চেন আপনাদের আসতে পারে যে ক্যান অ্যান্ড, আমি কোশ্চেন দিলে আপনারা অ্যান্সার করেন, এটা বিভিন্ন জায়গায় আসতে পারে, আপনার শুধু অডিট না অন্য জায়গায় আসতে পারে। ক্যান অ্যান্ড নমিনেটেড ডিরেক্টর বি দ্য চেয়ারম্যান অফ রেমুনারেশন কমিটি অর অডিট কমিটি? একজন নমিনেটেড ডিরেক্টর কি অডিট কমিটি অথবা রেমুনারেশন কমিটি এনআরসি চেয়ারম্যান হতে পারবে? কেউ একজন বলেন। স্যার কোশ্চেনটা আবার বলবেন স্যার? আমি কোশ্চেন বলছি, nominated director, can a nominated director be the chairman, be the chairman of audit committee or হচ্ছে remuneration committee? মানে নো স্যার, নো স্যার। কর্পোরেট গভর্নেন্স কোডে স্পষ্টভাবে বলা আছে যে সে অবশ্যই স্যার ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর। কারণ নমিনেটেড ডিরেক্টর শুনলে অন্যরকম মনে হয়, কিন্তু নমিনেটেড ডিরেক্টর মানে তো আসলে শেয়ার হোল্ডারদের নমিনেটেড, সেটা আপনি কোনো কোম্পানি হইতে পারে, কোনো ইন্ডিভিজুয়াল হইতে পারে। সো নমিনেশন মানে সে কিন্তু ধরেন লেটস সে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, সেই ব্যাংকের বোর্ডে মানে শেয়ার হোল্ডিং এ আপনার মনে করেন যে আপনার অ্যাপেক্স আছে, স্কয়ার আছে, এসিএ আছে। এখন এসিএ থেকে একজন নমিনেটেড ডিরেক্টর, অ্যাপেক্স থেকে একজন নমিনেটেড ডিরেক্টর, এবং ধরেন স্কয়ার থেকে একজন নমিনেটেড ডিরেক্টর। এখন এই নমিনেটেড ডিরেক্টর কি তার ইনভেস্টর যে বা তারকে যে নমিনেট করছে তার এগেইনস্টে যে কিছু করতে পারবে? সো হি অর শি শুড নট বি হেড অফ ইন্টারনাল অডিট কমিটি। অডিট কমিটি হইতে হবে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর। রাইট, ইউ আর অ্যাবসলিউটলি রাইট, আপনারা জানেন। আচ্ছা, এবার একটা দেখেন, ডিসকাস দ্য রোল অফ রেসপন্সিবল হেড অফ ইন্টারনাল অডিট টুয়ার্ডস দ্য অডিট কমিটি। অডিট কমিটির কাছে কি কি রেক্স আছে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমার মনে হয় যে এই ধরনের কোশ্চেন পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই বেশি। রোল অফ দ্য রেসপন্সিবল অডিট কমিটি কি কি করে? রোল অফ দ্য অডিট কমিটি অফ এ লিস্টেড কোম্পানি ইন টার্মস অফ কর্পোরেট গভর্নেন্স গাইডলাইন অফ দ্য বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন শ্যাল ইনক্লুড দ্য ফলোইং।
oversee the financial reporting process, এটা তার দেখার কথা, monitor choice of accounting policies and principle, monitor the internal control risk assessment process, oversees the hiring of the performance of the external auditor. External auditor এর ব্যাপারটাও কিন্তু সে দেখবে যে external auditorটা কি প্রপারলি করছে কিনা, এটাও তার একটা ভিতরে ইন্টারনাল অডিট, হেড অফ ইন্টারনাল অডিটটা বা অডিট টিমের কাজ। তার বলছে যে রিভিউ along with the management the annual financial statement before submission to the board for approval, review along with the management the quarterly and half yearly financial statement before submission of the board of approval, review management letter and letter of internal control weakness issued to the statutory auditors. মানে স্ট্যাটুটরি অডিটর কিন্তু আপনি স্ট্যাটুটরি অডিটর কিন্তু ইন্টারনাল অডিটর কাছে চায় যে ভাই আপনি আপনার বিবেচনায় কোনো উইকনেস আছে কিনা, কন্ট্রোল উইকনেস আছে কিনা আপনি দেন, সেই চিঠিটা কিন্তু ম্যানেজমেন্টের সাথে ডিসকাস করে দিতে হবে, ঠিক আছে। when money is raised through IPO, that is public offering, initial public offering or repeated public offering, RPO, right issue, the company shall disclose the audit committee above the uses and application of the fund by major category, যেমন capital expenditure, capex, sales and marketing expense, working capital, etc. on a quarterly basis as a result, as a part of their quarterly declaration of the financial result. Further, on a annual basis, the company shall prepare a statement of fund utilization to the for the purpose other than those stated in the offer document and prospectus. আচ্ছা, এরপর ইন্টারনাল কন্ট্রোল তো ইন্টারনাল অডিট গেল, ইন্টারনাল কন্ট্রোল থেকে আবার আলাদা কিছু কোশ্চেন আসছে। ডিফাইন দ্য ইন্টারনাল কন্ট্রোল, স্টেট ব্রিফ মিনিং অফ দ্য সিগনিফিকেন্ট ইন্টারনাল কন্ট্রোল ইন অর্গানাইজেশন। তারপরে হচ্ছে describe the role of the management, board of directors, auditors in on internal control. ইন্টারনাল কন্ট্রোলের ক্ষেত্রে ইন্টারনাল কন্ট্রোল এনশিওর করার জন্য ম্যানেজমেন্ট, বোর্ড এবং অডিটর এদের কি ভূমিকা এখানে আছে, ঠিক আছে। সো ম্যানেজমেন্টের কি ভূমিকা, বোর্ডের কি ভূমিকা, অডিটরের কি ভূমিকা, এগুলো এখানে দেওয়া আছে। তারপরে হোয়াট ইজ দ্য 3 মেজর কম্পোনেন্ট অফ দ্য ইন্টারনাল কন্ট্রোল স্ট্রাকচার, what are the component of the internal control, explain in brief COSO framework of integrated internal control। এই যে আগের দিন বলছিলাম ইন্টিগ্রেটেড রিপোর্টিং, ইন্টিগ্রেটেড ইন্টারনাল কন্ট্রোল, ইন্টিগ্রেটেড, এগুলা ইজ ইম্পর্টেন্ট, হ্যাঁ অনেকবার আসছে। সো সেইখানে আপনার এই COSO framework এর যে কন্ট্রোল এনভায়রনমেন্ট আছে কি আছে না, এটা একটা মেজর কম্পোনেন্ট, রিস্ক অ্যাসেসমেন্ট এবং হচ্ছে কন্ট্রোল অ্যাক্টিভিটিস, ইনফরমেশন এন্ড কমিউনিকেশন, মনিটরিং, এইগুলোই হচ্ছে মোটামুটি এরিয়া। রাইট ডাউন ইনহারেন্ট লিমিটেশন অফ ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম। এখানে কি ইনহারেন্ট কথাটার অর্থ তো বুঝেন না, মানে হচ্ছে যে যেটা হচ্ছে অটোমেটিকলি একটা অর্গানাইজেশন রয়ে গেছে, হ্যাঁ। তো সেইখানে ইন্টারনেট বোধহয় একটু ডিস্টার্ব করছে, শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে স্যার। ওকে। সো এখানে ইন্টারনাল ইনহারেন্ট লিমিটেশন অফ দ্য ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম, এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। আচ্ছা, ব্রিফলি ডিসক্রাইব দ্য এলিমেন্ট অফ দ্য ইন্টারনাল কন্ট্রোল। ইন্টারনাল কন্ট্রোলের আপনার হচ্ছে ব্রিফলি ডিসক্রাইব দ্য এলিমেন্ট অফ দ্য ইন্টারনাল কন্ট্রোলের ইয়ে কি, আপনার এলিমেন্টটা কি। এই দেখেন ভাষার কত দেখেন, এক জায়গায় বলছে লিমিটেশন ইন্টারনাল কন্ট্রোল, আর এক জায়গায় বলছে হচ্ছে এলিমেন্ট হচ্ছে আপনার সেগ্রিগেশন অফ ডিউটিস, এটা হচ্ছে অন্যতম এলিমেন্ট। ইন্টারনাল কন্ট্রোল হবেই না যদি সেগ্রিগেশন অফ ডিউটি না থাকে। অর্গানাইজেশনের স্ট্রাকচার নাই, কোন রকম কোনো হায়ারার্কি নাই, স্ট্রাকচার নাই, হবে না। অথরাইজেশন দেয়া নেই, কার কি অথরাইজেশন, অ্যাপ্রুভাল, কোনো কিছু, সবাই সবকিছু করতেছে। পার্সোনাল, ডেডিকেটেড পার্সোনাল নাই এটা দেখার জন্য। ম্যানেজমেন্টের প্রপার অথরিটি নাই এবং অ্যাকাউন্টিং কন্ট্রোল নাই। তারপর হচ্ছে প্রোটেকশন অফ অ্যাসেট নেই, অ্যাসেটের কোনো প্রোটেকশন নেই, চুরি হচ্ছে, পুড়ে যাচ্ছে, নষ্ট হচ্ছে। সুপারভাইজারি কোনো প্রসেস নেই, সুপারভিশন থাকতে হবে। সো এইগুলা থাকা ইজ ম্যান্ডেটরি। এগুলো থাকলে আপনি বলতে পারবেন যে এখানে একটা ইন্টারনাল কন্ট্রোল আছে, এবং ইন্টারনাল কন্ট্রোল যে আছে এটা এনশিওর করার জন্য বলবেন যে এই এলিমেন্ট গুলো আছে, তার মানে হচ্ছে আমরা বলতে পারি ইন্টারনাল কন্ট্রোল হচ্ছে উইক অথবা স্ট্রং। সেগ্রিগেশন অফ ডিউটি নাই, তার মানে উইক। অর্গানাইজেশনাল স্ট্রাকচার নাই, মানে উইক। অথরিটি ম্যাট্রিক্স নাই, কোনো অ্যাপ্রুভাল অথরিটি নাই, ইজ উইক। হ্যাঁ, প্রপার পার্সোনাল নাই, হ্যাঁ, লোকজন শর্টেজ আছে, একই কাজ তিনজন, মানে 3টা কাজ একজন করে, এই বিষয়গুলো ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে হোয়াট আর দ্য 2 বোর্ড ক্যাটাগরি অফ দ্য ক্লাসিফিকেশন ইন্টারনাল কন্ট্রোল, এটা আছে।
তারপরে হচ্ছে ইন্টারনাল কন্ট্রোলটা একই রকম, তো আমি মনে হয় স্কিপ করে আমরা ইয়েতে চলে যাই, আমার মনে হয় সিস্টেম অডিট। হ্যাঁ, সিস্টেম অডিট, এখানে ওই যে ইন্টারনাল কন্ট্রোল কোশ্চেনারিজ এগুলো এখানে দেয়া আছে আপনাদের। রিভিউ অফ ইন্টারনাল কন্ট্রোল, এখান থেকে রিভিউ অফ ইন্টারনাল কন্ট্রোল, এখান থেকে কোশ্চেন আসছে। being an auditor, how will apply the auditing and in-depth technique of verify the payment of the creditor? Payment creditor মানে being an auditor, how will you apply auditing in-depth techniques to verify the payment to the creditor? Creditor কে কিভাবে পেমেন্ট করবেন সেই ক্রেডিটরের পেমেন্ট করার প্রসেসটা এখানে আছে। এটা আপনাদের কোশ্চেন আসছে, এই একই কোশ্চেন 10 এবং 11 সালে আসছিল। আচ্ছা, এখানে একটা এক্সাম্পল কথাগুলো কেটে আসছে স্যার, কথাগুলো কেটে আসছে স্যার। ওকে, আমি আবারও বলছি, এবার শোনা যাচ্ছে ক্লিয়ার? জি স্যার, জি স্যার। ওকে, ওই ইন্টারনেটে মাঝে মাঝে একটু হঠাৎ করে প্রবলেম করে। আচ্ছা, এলাবোরেট ডিসকাস দ্য সিগনিফিকেন্ট অফ প্রপার্টি অডিট ইন লাইন উইথ দ্য প্রভিশন অফ দ্য কোম্পানিজ অ্যাক্ট 1994। এটা প্রপার্টি অডিটে কি কি দেখবে এখানে কিন্তু বলা আছে। হাউ ইজ অ্যান ফাইন্যান্সিয়াল অডিট ডিফারেন্স ফ্রম দ্য কমপ্লায়েন্স অডিট? কমপ্লায়েন্স অডিটের সাথে ফাইন্যান্সিয়াল অডিট কি রকম ডিফারেন্স এটা আমরা জানি, মানে এখানে দেয়া আছে ফাইন্যান্সিয়াল অডিট এবং কমপ্লায়েন্স অডিট। হোয়াট ইজ মিন বাই দ্য ইন্টারফার্ম অফ কম্পারিজন, মানে ইন্টারফার্ম কম্পারিজনটা কি? হ্যাঁ, আগে একদিন বলেছিলাম যে ডিসক্রাইব দ্য রিকুইজিশন। ইন্টারফার্ম কি? Interfirm comparison is a technique of evaluating the performance, efficiency, cost and profit of firms in the industry. ইন্ডাস্ট্রিতে, একই ইন্ডাস্ট্রি, আপনি যদি মনে করেন যে ব্যাংক হন তাহলে ব্যাংকের সাথে ব্যাংকের কম্পারিজন, আপনি যদি মনে করেন যে ইলেকট্রনিক্স এর কোম্পানি হন তাহলে ইলেকট্রনিক্স এর কোম্পানির সাথে ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রির সাথে আপনার কম্পারিজন, এই জিনিসগুলো থাকে আর কি। স্যার আপনার কথা আসতেছে না স্যার, আনস্টেবল স্যার। ও আচ্ছা, কথাগুলো শোনা যাচ্ছে না স্যার। ও, ইন্টারনেট তো এখানে ফুল নেটওয়ার্ক দেখাচ্ছে, এখন শোনা যাচ্ছে? জি স্যার, এখন ক্লিয়ার স্যার। আমি কিন্তু এই ইন্টারনেট কিন্তু আপনার এখন আনস্টেবল শো করছে না, অনেক আগে একবার করছিল, এখন শোনা যাচ্ছে না? ক্লিয়ার? ক্লিয়ার স্যার, ক্লিয়ার। ওকে, ঠিক আছে, সরি। তো এখানে বলছি যে আমি তো ওই আপনার কোশ্চেন গুলো যেগুলো বেশি ইম্পর্টেন্ট, যেমন ধরেন আগে পড়িয়ে ফেলেছি, হ্যাঁ, সেরকম জায়গায় কিন্তু খুব বেশি পড়াচ্ছি না, ঠিক আছে? তো এই যে রাইট দা লিমিটেশন অফ ইন্টারফার্ম কম্পারিজন এটা আসছে, এটা। এবার কস্ট অডিট, কস্ট অডিটের উপরে আমরা অলরেডি অনেকগুলো ক্লাস নিয়েছি। হ্যাঁ, কস্ট অডিটের সেকশন গুলো বা কোশ্চেন গুলো যেভাবে আসছে পরপর সাজা, যেমন স্টেট দ্য প্রসিডিওর টু বি ফলোড বাই দ্য কোম্পানি সেক্রেটারি ফর অ্যাপয়েন্টমেন্ট অফ কস্ট অডিটর। এটি কিন্তু খুব ইম্পর্টেন্ট, দেখছেন? এটা কি আগে পেয়েছেন অ্যান্সার? এটা দেখেছেন? এটা না স্যার। এটা দেখেন কতটা ইম্পর্টেন্ট একটা ইস্যু, যে যেসব সেক্টরে কস্ট অডিট ম্যান্ডেটরি, সেখানকার কোম্পানি সেক্রেটারি একজন কস্ট অডিটরকে যদি সে এঙ্গেজ করতে হয় তার কি কি কাজ আছে। তো ফার্স্ট হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট অফ কস্ট অডিটর, appointed by the board of directors with a period of 30 days from the end of the financial year and must be informed to the government within a period of 15 days from the date of appointment। মানে যেহেতু যেসব সেক্টরে ম্যান্ডেটরি করা আছে সেই সব সেক্টরের 30 দিনের ফাইন্যান্সিয়াল ইয়ার শেষের পরে কস্ট অডিটরকে নিয়োগ দিতে হবে এবং 15 দিনের ভিতর জানাইতে হবে। সাবমিশন অফ দ্য রিপোর্ট, cost audit report must be submitted to the board of directors of the company and a company of the same shall be sent to the government within the period of 150 days from the end of financial year। ফাইন্যান্সিয়াল ইয়ারের শেষ হওয়ার 5 মাসের ভিতরে গভর্নমেন্টের কাছে দিতে হবে। তারপরে কি কাজ আছে? মেইনটেনেন্স অফ দ্য বুকস অফ রেকর্ডস, এটা মানে কস্ট অডিট রেকর্ড রুল অনুসারে আপনাকে এটা মেইনটেইন করতে হবে। অথেন্টিকেশন অফ দ্য কস্ট অ্যাকাউন্টিং স্টেটমেন্ট, তো এই জিনিসগুলো চেক করা কিন্তু আপনার কোম্পানি সেক্রেটারি হিসেবে আপনার এই জিনিসগুলো দেখা আপনার দায়িত্ব। এরপর বেনিফিট, এগুলো সহজ, এটা কোনো ইস্যু না। Explain the role of cost auditor in cost control and reduction of the cost of production.
what benefit of the cost auditor may bring, এটা benefit to the society, to the cost auditor, এগুলো আসছে, এগুলো মানে theoretical aspect। এইখানে এসে আপনার যেটা হচ্ছে যে সিস্টেম অডিট, যে লাস্ট পার্ট, হ্যাঁ। এখন আবার আনস্টেবল শো করছে, শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে স্যার। ওকে, সো এখানে বলা হচ্ছে হোয়াট বেনিফিট উইল ব্রিং টু দ্য অর্গানাইজেশন টু হ্যাভ এ সিস্টেম বেসড অডিট। এটা হচ্ছে পরীক্ষা আসছে একাধিকবার, জেনারেল অবজেক্টিভ অফ সিস্টেম অডিট, হ্যাঁ, এখানে আছে কি কি হবে, এগুলো আমরা আগে একদিন দেখেছিলাম। সো সিস্টেম অডিটের বরঞ্চ কম অ্যান্সার করা হয়েছে। আমি আসলে আজকে শেষ বিকাল পর্যন্ত আপনারা যে কোশ্চেনগুলো দিয়েছেন বিভিন্ন পরীক্ষা মিলিয়ে দেখার চেষ্টা করছি। আমার কেন জানি মনে হচ্ছে যে এই শীটটায় মোটামুটি আপনাদের ম্যাক্সিমাম কাভারেজ হয়ে গেছে, বুঝছেন, আগেও করেছি। সো এখন আপনি ফার্দার বলেন তো কোন এরিয়া কাভারেজ আনকাভারেজ থাকলো কিনা। আমরা তো অনেকগুলো কোশ্চেন, মানে অনেকগুলো মানে পিপিটি দিব আপনাদেরকে, ক্লাসের টোটাল পিপিটিটা। কোশ্চেন করেন প্লিজ। স্যার আমি হাসান বলছিলাম স্যার। আচ্ছা হাসান, হ্যাঁ হাসান সাহেব কোথায় চাকরি করেন? হাসান সাহেব কোথায় চাকরি করেন? স্যার আমি তিতাস গ্যাসে ম্যানেজার বাজেট। ওকে, ধরলাম আমি তিতাস গ্যাসের, আপনার এটা হচ্ছে এনটিটি, হ্যাঁ। এখন তিতাস গ্যাসের আপনার হচ্ছে সাবসিডিয়ারি আছে, একটা দুইটা তিনটা, যতগুলো সাবসিডিয়ারি সব আপনার রিলেটেড পার্টি। আচ্ছা, তিতাস গ্যাসের অ্যাসোসিয়েট আছে। অ্যাসোসিয়েট মানে কি, আপনি যদি অন্য কোনো কোম্পানির 20% ওন করেন, 20%-এর বেশি শেয়ার ওন করেন, তখন অ্যাসোসিয়েট কোম্পানি হয়। 50%-এর বেশি ওন করলে হয়ে যায় সাবসিডিয়ারি। সো তিতাস গ্যাস অন্য একটা কোম্পানি, লেটস সে স্কয়ার ফার্মা, অথবা ধরলাম মানে তিতাস গ্যাস তো গভর্নমেন্ট অর্গানাইজেশন গভর্নমেন্ট ওন কোম্পানি। ধরেন আপনি ধরলাম যে এটা তিতাস গ্যাস একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি বা একটা লিস্টেড কোম্পানি, লিস্টেড পাবলিক লিমিটেড কোম্পানি। তাহলে তিতাস গ্যাস যদি অন্য যে কোনো কোম্পানির শেয়ার 50% বেশি ওন করে, তখন হচ্ছে তিতাস গ্যাস হচ্ছে প্যারেন্ট, ওই কোম্পানির সাবসিডিয়ারি। সো আপনার যে কোনো সাবসিডিয়ারি আপনার হচ্ছে রিলেটেড পার্টি। আচ্ছা, আপনি অন্য কোম্পানির 20% শেয়ার হোল্ড করেন, মোর দেন 20% বাট লেস দেন 50-এর উপরে গেলে সাবসিডিয়ারি, 20 থেকে 50-এর ভিতরে বলে অ্যাসোসিয়েট। এই আপনার সমস্ত অ্যাসোসিয়েট কোম্পানি হচ্ছে আপনার রিলেটেড পার্টি। আপনার জয়েন্ট ভেঞ্চার আছে, একাধিক জয়েন্ট ভেঞ্চার, সব জয়েন্ট ভেঞ্চার আপনার রিলেটেড পার্টি। আবার আপনাকে ওন করে, আপনি হচ্ছে তিতাস গ্যাস, এটাকে মনে করেন যে আর একটা কোম্পানি ওন করে, যে কোম্পানি আপনার কোম্পানির মোর দেন 50% এর ওনার, আপনার কোম্পানির মোর দেন 50% শেয়ারের ওনার হচ্ছে যে কোম্পানি, সে আপনার প্যারেন্ট, সেই প্যারেন্টও আপনার হচ্ছে রিলেটেড পার্টি। তারপরে আপনার সিএফও, আপনার চেয়ারম্যান, আপনার এমডি, এই কি ম্যানেজমেন্ট পার্সোনাল এবং তার ফ্যামিলি মেম্বার, দ্যাট ইজ আপনাদের চেয়ারম্যান সাহেবের ওয়াইফ, আপনার চেয়ারম্যান সাহেবের ছেলে ইজ অলসো ইয়োর রিলেটেড পার্টি, ঠিক আছে। তারপরে তিতাস গ্যাসের WPPF, ওয়ার্কার প্রফিট পার্টিসিপেন্ট ফান্ড, অথবা পিএফ ফান্ড, অথবা গ্র্যাচুইটি ফান্ড, দিস ইজ অলসো ইয়োর রিলেটেড পার্টি। সো এইখানে থেকে মোটামুটি বোঝা গেছে এবার জিনিসটা যে হোয়াট ইজ রিলেটেড পার্টি। জি স্যার। ওকে, তাহলে আর ফার্দার ডিটেইল না বলি, এটা অ্যাকাউন্টিং টার্ম তো, অডিটে এত কিছু লাগবে না, মোটামুটি এটুকু জানলেই হবে। এইসব পার্টির সাথে যে ট্রানজাকশনটা হয় ওইটা কি স্যার রিলেটেড পার্টি ট্রানজাকশন? জি জি জি, ওর সাথে যে ট্রানজাকশন হয় ওইটা কি বলা হচ্ছে স্যার ওই যে জি বলেন প্লিজ। হ্যালো, হ্যাঁ জি জি স্যার, হ্যাঁ, তো চেয়ারম্যান স্যারের যে কোম্পানি আছে বা ডিরেক্টর স্যারদের যে কোম্পানি আছে ওটা কি রিলেটেড পার্টি? অবশ্যই 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 অবশ্যই, কারণ কি Thank you, তার sir. প্রভাব আছে কিনা। ধরুন চেয়ারম্যান সাহেব, কেন এটা করা হয় জানেন, চেয়ারম্যান সাহেবের একটা কোম্পানি আছে বা চেয়ারম্যান সাহেব আর একটা কোম্পানির ডাইরেক্টর, আপনি ব্যবসা করতে যে এখানের টাকা অল্প দামে বেচে দিলেন অথবা তার থেকে বেশি দামে প্রোডাক্ট কিনলেন, তা সেটার মাধ্যমে কিন্তু আপনি রিপোর্টিং এন্টিটি যেটা এই কোম্পানির শেয়ার হোল্ডারদের ঠকানোর বা এদেরকে আপনার ডিপ্রাইভ করার একটা সম্ভাবনা আছে। এই কারণেই আপনাকে রিপোর্ট করতে হবে যে কে কে আপনার রিলেটেড পার্টির সাথে সারা বছরে কোনো ব্যবসা বাণিজ্য আছে কিনা। রিলেটেড পার্টির সাথে যদি কোনো ট্রানজাকশন করেন তাহলে অবভিয়াসলি মাস্ট আপনাকে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের লিস্ট আকারে দিতে হবে যে আপনি দিয়েছেন কিনা। আমি একটা উদাহরণ দিই, এখানে একটা এক্সাম্পল আছে, আমি এটা দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে দেখেন একটা লিস্টেড কোম্পানির, হ্যাঁ দেখা যাচ্ছে এটা। জি স্যার। আচ্ছা দেখেন এই যে লিস্টেড কোম্পানি, হ্যাঁ এই লিস্টেড কোম্পানি দেখেন
এই জায়গায় এসে দেখেন এই যে স্কয়ার ফার্মা, খেয়াল করছেন? স্কয়ার ফার্মা দেখেন ট্রানজেকশন উইথ স্কয়ার টেক্সটাইল, স্কয়ার ফার্মার রিলেটেড পার্টি স্কয়ার টেক্সটাইল, স্কয়ার ফ্যাশন, ঠিক আছে? জি স্যার। তাহলে স্কয়ার ফার্মার সাথে স্কয়ার টেক্সটাইলের ওপেনিং এর ব্যালেন্স কত ছিল, ডিউরিং দি পিরিয়ড কত টাকা পে করছে, ডিউরিং দি পিরিয়ড কি ট্রানজাকশন করছে, সব এখানে তুলে দিতে হবে। বোঝা গেছে? জি স্যার, বুঝছি স্যার। ক্লিয়ার? ওকে ওকে। আর কোনো কোশ্চেন আছে এখান থেকে? নো স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, এবার আপনি বলেন আর কি, আরেকটা কি করছিলেন, ম্যানেজমেন্ট রিপোর্টটা? জি স্যার। আচ্ছা, ম্যানেজমেন্ট রিপোর্ট, হ্যাঁ ম্যানেজমেন্ট রিপোর্ট ইট ইন্টারেস্টিং ডিসকাশন। সেটা হচ্ছে ওই যে আপনার, আমি আবার একটু সংজ্ঞায় ফিরে যাই, এটা আমার কাছে রেডিলি তৈরি করা নেই, বাট আমি আমার কনসেপ্ট থেকে বলি, আপনারা চাইলে নোট দিতে পারেন। সেটা হচ্ছে অডিট দুই রকম হয়, একটা হচ্ছে ফর দ্য ম্যানেজমেন্ট, এটাই মোস্টলি কস্ট অডিট ইজ ফর ম্যানেজমেন্ট, মানে ম্যানেজমেন্টের জন্য, ম্যানেজমেন্টকে রিপোর্ট দিবেন, ম্যানেজমেন্টকে এমডি, ম্যানেজমেন্টকে সিএফও, ম্যানেজমেন্টকে এরাই দেখবে, এরাই বেনিফিশিয়ারি। ইন্টারনাল অডিট, অপারেশনাল অডিট, এগুলো সব কিন্তু ম্যানেজমেন্টের জন্য। কিন্তু এখন বোর্ড অফ ডিরেক্টর বা চেয়ারম্যান, ওনার, তারা বলল ম্যানেজমেন্ট কি ঠিক আছে কিনা সেটা আমাকে বলেন। অর্থাৎ আপনার এমডি রাইট কাজ করতেছে কিনা, সিএফও রাইট কাজ করতেছে কিনা, আপনার ডিএমডি রাইট কাজ করতেছে কিনা, এই ম্যানেজমেন্টকে অডিট করাকে বলা হয় ম্যানেজমেন্ট অডিট। আর এই ম্যানেজমেন্ট অডিটের রিপোর্টটা যায় হচ্ছে টু দ্য চেয়ারম্যান অফ দ্য বোর্ড অফ ডিরেক্টরস, এবং সেখানে বলা হয় যে ম্যানেজমেন্ট রিপোর্টের কি কি কন্টেন্ট থাকে, যে ম্যানেজমেন্টের ওভারঅল ডিসিশন মেকিং ঠিক আছে কিনা, তারা যেরকম এসওপি মেনটেন করছে কিনা, তাদের ওভারঅল যে বোর্ডে যে ডিসিশন গুলো দেয়া হচ্ছে সেগুলো এক্সিকিউশন হচ্ছে কিনা, হ্যাঁ এই জিনিসগুলো দেখা। ব্যাংকের ক্ষেত্রেই বুঝেন, ব্যাংকের কিন্তু যারা ডাইরেক্টর তারা কিন্তু বোর্ড মিটিং ছাড়া এসে সারাদিন বসে থাকার কথা না। বসে তাহলে চালায় কে? চালায় হচ্ছে এমডি, চালায় ডিএমডি, চালায় হেড অফ অডিট, চালায় কোম্পানি সেক্রেটারি। সো এদেরকে বোর্ডের, ব্যাংকের বোর্ডের চেয়ারম্যানের কাছে রিপোর্ট করতে বলা হলো যে তারা আসলে প্রপারলি ব্যাংকের পলিসি, বাংলাদেশ ব্যাংকের গাইডলাইন, বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের গাইডলাইন প্রপারলি ফলো করছে কিনা, এটা না করার কারণে ম্যানেজমেন্ট কোনো রিস্ক আছে কিনা, এই অর্গানাইজেশনকে পেনাল্টি হওয়ার সম্ভাবনা আছে কিনা, এই অর্গানাইজেশনকে কোনো রকম ডিলিস্টেড হওয়ার সম্ভাবনা আছে কিনা, এইগুলোকে অ্যাড্রেস করে যে রিপোর্টটা করা ওইটাকে বলে ম্যানেজমেন্ট রিপোর্ট। বোঝা গেছে? এটা কি স্যার যে সিএ ফার্ম অডিটটা করে ওনারাই তো দেয়? আচ্ছা, এখানে একটা কথা আছে, ম্যানেজমেন্ট রিপোর্ট কিন্তু শুধুমাত্র সিএ ফার্ম করবে তা কিন্তু না, কারণ সিএ ফার্মের নিয়ম হচ্ছে যে স্ট্যাটুটরি অডিট মাস্ট সিএ ফার্ম দিয়ে করতে হবে। তো সিএ ফার্ম সাধারণত ওই যেসব রিপোর্ট গুলো কাভারেজ রাখতে পারে না, সেটা হচ্ছে যে অডিট রিপোর্টের ভিতরে যা যা আনতে পারে না, অডিট রিপোর্ট ফরম্যাটেড রিপোর্ট, এর বাইরে সমস্ত পয়েন্ট গুলো কিন্তু ম্যানেজমেন্ট রিপোর্টে আনে, তো সিএ ফার্মই দিবে। তবে সিএ ফার্ম ছাড়াও, স্ট্যাটুটরি ফার্ম ছাড়াও যে কোনো ফার্মকে, সেটা কস্ট অ্যাকাউন্টিং ফার্ম হইতে পারে, চার্টার সেক্রেটারি ফার্ম হইতে পারে, ম্যানেজমেন্ট কনসালটেন্ট হইতে পারে, তাদেরকে নিয়োগ করতে পারে যে আমার একটা ম্যানেজমেন্ট অডিট করে দাও। কিন্তু বাংলাদেশের প্র্যাকটিসে সিএ ফার্ম গুলো যারা স্ট্যাটুটরি অডিট করে তারাই একটা ম্যানেজমেন্ট রিপোর্ট ইস্যু করে। কারণ আপনাদের শেয়ার করছি, আমার কাছে মনে হয় পিপিটি কোশ্চেন প্রচুর পরিমাণে জিনিস আমি কিন্তু তৈরি করছি, বিভিন্ন জায়গায় কম্পাইল করে রেখেছি, এগুলো পাঠাই, এগুলো দেখতে থাকেন। এগুলো দেখার পরে যদি কোনো কোশ্চেন আসে আপনি গ্রুপে আমাকে কোশ্চেন করেন, ওই যে আপনাদের যে ইয়ে গ্রুপটা আছে, ওই যে কি বলে মেসেঞ্জার, তাহলে বেটার যে সবাই দেখতে পারলো। এমন হতে পারে একজন একটা কোশ্চেন করলে আর একজন নিজেই অ্যান্সার দিতে পারলো, তাহলে হয়তো আমার আর ঢুকতে হলো না। সো উই ক্যান, মানে কো লার্নার অথবা কো পার্টিসিপেন্ট হিসেবে আমরা কিন্তু প্রত্যেকেরই গ্যাপটা তুলতে পারি। আগে দেখেন যেগুলো পাঠাবো এখানে আপনার রিকোয়ারমেন্টটা ফুলফিল হয় কিনা, এর বাইরে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় বা কোনো কিছু এমন পেলেন যেটা ডিসকাস করি নাই ইন দ্য ক্লাস, তাহলে এটা আমরা আবার ফার্দার ইনফরমালি মানে একটা লিংক পাঠিয়ে দিয়ে আধা ঘন্টার একটা চট, ওটা কোনো ফর্মাল ক্লাস আজকেই শেষ। আইসিবি ইনস্টিটিউট অফ চার্টার সেক্রেটারি আমি বলে দিব আমার ক্লাস হয়ে গেছে, আমি অ্যাটেন্ডেন্স সব দিয়ে দিব, ওইটা হবে ইনফরমাল। আপনারা রিকোয়েস্ট করবেন, আমি ম্যাক্সিমাম একটা ক্লাস এরকম নিতে চাই, যেটি হচ্ছে আর একটু পরে হইতে পারে, পরীক্ষার আগে হইতে পারে। আমাকে বললেন স্যার এই বিষয়গুলো নট নেসেসারি দিস সিলেবাস, যে কোনো সিলেবাসে এই জিনিসটা আমার একটু আপনি বললে ভালো হয়। হ্যাঁ, সেটা যেমন আমি আজকে ওই যে আপনার ডিসক্লেমার অপিনিয়নরা দেখাইতে বলছিলেন, ওটা আমি এনেছি। এর আগে আমাদের কনকারেন্ট অডিট একটা টপিকস আনছিল আমাদের, এরকম যে কোনো টপিকসে আপনি ইউ ক্যান রেজ, আই উইল ট্রাই টু কন্ট্রিবিউট। ওকে,
তো আমার মনে হয় স্যার 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 আমাদের সিকিউরিটি ল এন্ড ক্যাপিটাল মার্কেট হুম। এটা নিয়ে স্যার আমাদের যদি একটু মানে 10-15 মিনিট একদিন আচ্ছা। একটা সেশনের মধ্যে আচ্ছা, রাখেন। আমি তাহলে সিলেবাস আপনার কাছে কোশ্চেনটা আছে আপনাদের এই ইয়ের বা আমি জি স্যার, আছে স্যার, আমি পাঠিয়ে দিব স্যার আপনাদের। ওকে পাঠাই দিন কারণ কোশ্চেন না দেখে আমি আসলে কোশ্চেন দেখার পরে আমি বুঝতে পারবো যে কোন এরিয়া কি প্রবলেম হচ্ছে। হ্যাঁ আচ্ছা স্যার, আচ্ছা স্যার। ওকে ওকে। তো আর কিছু বলবেন? থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আপনি থাকলে স্যার মানে মনে হয় যেন একটা ভরসার জায়গা পাচ্ছি স্যার। হ্যাঁ একটু স্যার একটু সময় নেই স্যার, ওই যে বলেন। আমাদের এই একটা টপিক স্যার ইনডেনচার, আমাদের এই আপনার ড্রাফটিং এর মধ্যে আসে ইনডেনচার, আর একটা হচ্ছে স্যার এই কর্পোরেট গ্যারান্টি, আচ্ছা আচ্ছা কাউন্টার Fine, গ্যারান্টি fine, কাউন্টার গ্যারান্টি। কাউন্টার গ্যারান্টি। আচ্ছা আমি একটু নোট নেই, এটা আমি কিন্তু ওভারঅল বলতে পারি, কিন্তু ওভারঅল বললে যে সমস্যাটা হবে পরীক্ষায় লেখার জন্য আর একটু সুন্দর করে বলতে হবে। আমি তাহলে এইটা নোট নিচ্ছি, এটা আমি আপনাদেরকে আলোচনা হইলে স্যার সহজেই লিখে ফেলতে পারবো। ওকে ওকে, হ্যাঁ ওইটাই সুবিধা। আমাদের এই ক্লাসটা যেটা হয়েছে, আমরা যেটা করার চেষ্টা করেছি অনেক বেশি ডিসকাশন করছি এবং একই জিনিস রিপিট হয়েছে। এটা আমি হোপ যে আপনারা এখন আই হোপ যে আপনারা এটা দেখলে কিন্তু এটা কিছু লিখে দিয়ে আসতে পারবেন, আনটাচ নাই মনে হয়। হ্যাঁ তারপরে দেখি, তারপরে কোশ্চেনগুলো একটু দেখেন, ঠিক আছে? সো থ্যাংক ইউ ফর টুডে। আমি একটু মেইলটা পাঠাই। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ স্যার। থ্যাংক ইউ ভালো থাকবেন স্যার, আমাদের জন্য দোয়া রাখবেন। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ জি থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।